অত্যাচারের ক্ষেত্রে যেটা হয় যে তারা বিন্দু মাত্র কোনো ধরনের মানে এমনকি তাদেরকে নিয়ে সামান্যতম হাসিটা পর্যন্ত সহ্য করতে পারে না। কার্টুন হাসি, কিন্তু এই কার্টুন দেখে আমি কেঁদেছি। আমরা এক ভাষায় কথা বলছিলাম। এটা হয়তো বাইরে, যেমন আমি সবসময় ভেবেছি যে আমরা যদি একই কন্টেক্সট শেয়ার না করতাম পটভূমি আরেকজনের কাছে, আমরা জানি যে কার্টুনের একটা বা এই ধরনের রেখাচিত্রের একটা সর্বজনীন, শুধু তাই না, একটা আসলে খুবই আন্তর্জাতিক একটা ভাষা আছে, কিন্তু একই সাথে কোনো কার্টুনই কালচারে স্পেসিফিক। কিন্তু আমরা এই দেশের মানুষেরা একটা ভাষা শিখে গিয়েছিলাম এবং আমরা এক ভাষায় তখন কথা বলতাম এবং খুব হাই কনটেক্সট একটা কালচার। হাই কনটেক্সট মানে হচ্ছে যে কনটেক্সটটা আমাদের অনেক বড়, তখন একটা ছোট শব্দ বললেই আমরা বুঝতে পারি, একজন আরেকজনকে বুঝতে পারি। যেমন ধরেন এই যে চালাই দেন, কিংবা ওই মামা না প্লিজ, কিংবা ইত্যাদি আরো অনেক কিছু, না নাটক কম করো প্রিয় বা যেটাই হোক না কেন, আমরা যেভাবে বুঝি এবং আমাদেরকে আর কিছু বলতে হয় না, সেভাবে আমরা বুঝতে পারছিলাম। তার মানে আমরা একটা কমন ভাষায় কথা বলছিলাম এবং এটার মধ্যে একটা বড় অংশে জুড়ে ছিল ঠাট্টা। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবীরা বেশি হাসেন না। যত পণ্ডিত তত দেখবেন হাসি কম, যেন হাসলেই মান মর্যাদা সব ঠোঁটের ভাগ দিয়ে দূর করে বেরিয়ে পড়ে যাবে, অনেক সমস্যায় থাকি আমরা। কিন্তু সাধারণ মানুষ হেসেছে, কিন্তু সাধারণ মানুষ সবসময় হেসে। আপনারা কি উপার্থ ওই উপন্যাসটা নেম অফ দ্য রোজেস পড়েছেন, যে এটা সিনেমাও তৈরি হয়েছে, যে যেটার মূল কথা কি ছিল, যে একটা পুরনো গির্জায় ইতালিতে হঠাৎ করে আস্তে আস্তে মানুষ মরে যাচ্ছে, কেউ যে একেবারেই তো সন্তরা মানে ইরা থাকেন যেখানে, মকরা, তো কিন্তু যে মারা যাচ্ছে তার জিভটা কালো পাওয়া যাচ্ছে, তো ওটা দেখতে যান আসলে মানে ছবির যে নায়ক, যে কি হয়েছে আসলে ওখানে। এবং দেখা গেছে যে আসলে যেটা হয়েছে যে অ্যারিস্টটলের বলা হয় যে একটা তার পোয়েটিক্সের একটা খণ্ড হারিয়ে গেছে, এটা নাকি খুঁজে পাওয়া যায় না, সেটার নাম নাকি ছিল কমেডি অ্যান্ড লাফটার, এবং সেটা নাকি লুকানো ছিল ওখানে। এবং আগে তো জানতেন যে হাতে লেখা হতো, কপি হতো, বই তো আর ছাপা না অত আগে, তো হাতে যে লেখা কপি হতো, তো যিনি এটা কপি করেছেন তিনি বিষ মেশানো কালি দিয়ে পুরো বইটা কপি করেছেন। কেন গির্জার প্রচন্ড কঠোর অনুশাসন, তার মধ্যে হাসা তো যাবে না। এখন ওইটা পড়ে তো মানুষ আসবে, তাহলে তো অনুশাসন ভেঙে পড়বে। সেই কারণে পুরো এই যে কঠোর কাঠামো যাতে ভেঙে না পড়ে, সে কারণে যারা ওই বইটা পড়তেন, ওই যে বই উল্টানোর সময় আমরা মুখান্বিত জিভ দিয়ে এইভাবে বই উল্টাতে হতো, তখন মনে হয় আরো পড়তে হতো বাড়ি বাড়ি পাতা, তো সেসব করে ওই বইটা যারা পড়তেন তারা মারা যেত। মানে এই বই পড়ে আপনি বেঁচে থাকতে, আপনি হাসতে পারবেন না, আপনাকে অনুশাসনের মধ্যে থাকতে হবে। আমার মনে হয় যে সেটা খুব বড় একটা উদাহরণ, যে আপনার হাসি আপনার অনুশাসনে কত বড় বাধা দেয়। মানে হাসি আপনার কাছে যতই নর্মাল ব্যাপার হোক, তাহলে কে হাসতে যাবেন, মানে কে চাইবে না আপনি হাসবেন? যে আপনার উপরে অনুশাসনগুলো প্রয়োগ করছে, যে ক্ষমতায় আছে, সে চাইবে না আপনি হাসেন, তাই না? তো সে কারণে এই যে কার্টুনগুলো আমরা দেখি, যে স্যাটায়ার রেডিকল যার নাম দেওয়া হয়েছে, এই স্বৈরাচারকে তুড়ি মেরে একেবারে উড়িয়ে দিয়েছে না, এবং শুধু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে না, এবং কার্টুনেরও একটা প্রত্যাবর্তন ঘটেছে। কিন্তু আমরা দেখবো যে এই কার্টুন আঁকার উপরেও যে বেশ কঠোর নিষেধাজ্ঞা আস্তে আস্তে চলে আসছে। কার্টুন আঁকাটা খুব স্বাভাবিক, পৃথিবীর বিভিন্ন দেশে পলিটিক্যাল কার্টুন, রাজনৈতিক কার্টুন আঁকা হয়, এবং তাবৎ বড় বড় আপনার রাষ্ট্রনায়ক, নায়িকা, হুয়েভার ক্ষমতাশালী যে কাউকে কার্টুন এঁকে ঠাট্টা করা হয়, এবং সাধারণত একটা লিবারাল গণতান্ত্রিক রাষ্ট্র বহুদূর পর্যন্ত এই কার্টুন আঁকা সহ্য করে। কেন সহ্য করে? কেননা এইটা কার্টুনটা যেটা করে, যে একটা মানুষের মধ্যেকার একটা রাগ, একটা স্টিমটা বের করে দেয়, এবং যারা বুদ্ধিমান তারা এটা বের করতে দেয়, যে ঠিক আছে একটু কার্টুনই আঁকলো, মানুষ একটু হাসাহাসি করলো,
হয়তো সেভাবে তাদের ক্ষমতা আরো জোরালো হয়, কিন্তু স্বৈরাচারের ক্ষেত্রে যেটা হয় যে তারা বিন্দু মাত্র কোনো ধরনের মানে এমনকি তাদেরকে নিয়ে সামান্যতম হাসিটা পর্যন্ত সহ্য করতে পারে না। তো সেটাই বাংলাদেশে হয়েছিল। তো যার ফলে আমরা দেখবো যে আমাদের দীর্ঘদিন শিশির ভট্টাচার্য পলিটিক্যাল কার্টুন এঁকেছেন এবং তিনি কার্টুন আঁকা বন্ধ করে দেন, হঠাৎ করে কার্টুন আঁকা বন্ধ করে দেন। কার্টুনিস্ট কিশোর আপনারা জানেন যে তাকে নির্যাতনের শিকার হন, এরপরে দেশ ত্যাগ করেন। কার্টুন কঠিন কথাটা হাসতে হাসতে যখন বলে তখন অপরাধও কিছুটা লাঘব করে ফেলে। যেমন আপনি দেখবেন যে আপনার কথা যখন কেউ বুঝবে না, আপনার কথাটা মাইন্ড করবে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন জানেন না না এটা তো ঠাট্টা করে বলছিলাম, সেরকম আর কি। কার্টুন একটা প্রিটেক্সট নেয় যে যাতে দেখা যায় যে এটা প্রসার হতে পারে। আপনি এই কথাটা খুব কঠিন একটা কথা হাসতে হাসতে বললে কিছুটা প্রসার হতে পারে, এবং এই ক্রোধটা আপনার অনেক কিছু আপনি হাসতে হাসতে তখন বলতে পারেন। এবং এই জাস্ট এই সময় মনে রাখিস, আরেকবার রিপিট করি যে স্বৈরাচারী শাসকই শুধুমাত্র এই জিনিসটা সহ্য করতে পারেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল, তিনি যাকে জেলে যেতে হয়েছিল, তিনি ফেসবুকে কি লিখেছিলেন জানেন? তিনি ফেসবুকে লিখেছিলেন হাসি না, জাস্ট এটা, ওকে, কিছু হাসি তার মধ্যে স্পেস না, শুধু এই কথাটা লিখেছিলেন। আচ্ছা, তো আর একটা তো বড় কথা যে কার্টুন সাবভার্সিভ, ভীষণ সাবভার্সিভ এবং নাশকতামূলক, ক্ষমতাকে বিদ্রুপ করে। এবং কার্টুন বা এই ধরনের স্যাটায়ারের শক্তি তখনই যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করেন তার মধ্যে দিয়ে। যদি আপনি প্রশ্ন করেন না করেন, যে কৌতুকে আপনি ক্ষমতাকে প্রশ্ন করেন না, সেটা ভাড়ামি হয়, সেটা আসলে স্যাটায়ারের মতো সাবভার্সিভ হয় না, তাকে আসলে স্যাটায়ার বলে ডাকা যায় না। তো একটা কথা আমাকে স্বীকার করতেই হবে যে কার্টুন হাসি, কিন্তু এই কার্টুন দেখে আমি কেঁদেছি, কিন্তু এই লাইনটা শেষে পড়লাম, কিন্তু কার্টুন তুড়ি মেরে সমস্ত অনাচার উড়িয়ে দিন। রাজনৈতিক কার্টুন যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতে পারেন বলে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এটা বলেন। সারা পৃথিবীতেই যত রিসার্চ হয়েছে কার্টুন নিয়ে, সেখানে বলা হয়েছে, স্কলাররাই বলেছেন যে কার্টুন রাজনৈতিক পরিবর্তন ঘটাতে পারে। কাজে বাংলাদেশে তার প্রমাণও হয়ে গেল, কার্টুন দীর্ঘজীবী হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।